আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সময়ের সাথে। এবং আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার বাম পাশে রয়েছেন ফারুক নওয়াজ খান, একজন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন এম রহমতুল্লাহ শিপন, একজন রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত আপনাকেও। ধন্যবাদ আমাকে আজকে এনটিভিতে সময়ের সাথে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। এছাড়া আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব রাকেশ রহমান। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে সময়ের সাথে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন স্কাই 7-এর জিরো শুধুমাত্র এনটিভিতে, এবং অনুষ্ঠানের পুরোটুকু জুড়ে থাকবো আমি এস এ সোহাগ আপনাদের সাথে। এবং আমরা এই অনুষ্ঠানে মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এবং আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দীর্ঘদিন ধরেই বিভিন্ন জল্পনা কল্পনা এবং একটু ঘোলাটের দিকে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এবং আমি শুরুতেই জনাব ফারুক নওয়াজ খান, আমরা যদি আলোচনা আপনাকে দিয়ে শুরু করে এবং যেই প্রসঙ্গে আমরা আলোচনা করতে থাকি যে নির্বাচন, আমরা শিরোনাম ঠিক করেছি নির্বাচন, সংস্কার এবং বিচার, এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকবো। এবং নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই একটি দোদুল্যমান পরিস্থিতি বিরাজ করছে, যে প্রধান যে রাজনৈতিক দল, সবচেয়ে বাংলাদেশে এই মুহূর্তে যে বড় রাজনৈতিক দল বিএনপিকে বলা হয়ে থাকে, এবং প্র্যাকটিক্যালি বিএনপি বড় রাজনৈতিক দল সেটা বলার অপেক্ষাও রাখে না। বিএনপি চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। এর সাথে জামাতে ইসলাম তারা এর আগে বলেছে যে ডিসেম্বরের পরে রোজার আগেই আমরা নির্বাচন দেখতে পাই, যদিও তারা তাদের বক্তব্যে কিছুটা এদিক ওদিক হচ্ছে। অন্যদিকে এনসিপি কিংবা ছোট ছোট অনেক রাজনৈতিক দল তারা চাচ্ছে যে আগে সংস্কার হোক, নির্বাচন পরে হোক। তো আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ সোহাগ ভাই। আসলে বর্তমানে যে একটা প্রেক্ষাপটে এই বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে, এবং সরকার পরিবর্তনের মূল উদ্দেশ্যটাই ছিল কিছু সংস্কার করা। অ্যাকচুয়ালি যেহেতু অনেক সংস্কার হয় নাই জন্যই একই ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর ধরে একই জিনিস কিন্তু চলে আসতেছে। এর জন্যই চাচ্ছিল তারা সংস্কার। আগে সংস্কারগুলো হ্যাঁ, আজকে আপনি হয়তো দেখবেন যে প্রধান উপদেষ্টার সাথে 30টা রাজনৈতিক দল অলরেডি মিটিং করে ফেলছে তারা, এবং মিটিংয়ে আমি বিএনপির যেটা স্টেটমেন্ট দেখলাম সালাউদ্দিন সাহেবের, সেখানে তারা বলতেছে যে আমরা 27টা পার্টি একমত হয়েছে, 3টা পার্টি শুধু নির্বাচন ডিসেম্বরের পরে করতে বলতেছে। এখন ওনাদের কথা ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। আবার অন্য যে 3টা দলের কথা বলছে, যার মধ্যে অলরেডি আমরা এনসিপির কথা পেয়ে গেছি এবং জামাতে ইসলামের কথা পেয়েছি, তারাও বলছে ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে যদি নির্বাচন হয় কোনো সমস্যা নাই, বা এপ্রিল পর্যন্ত। কিন্তু আবার এনসিপি বলতেছে যে আমরা কিছু সংস্কার আগে দেখতে চাই এবং জুলাই ঘোষণাটা দেখতে চাই। এখন জুলাই প্রোক্লেমেশনটা দরকার। কিন্তু সালাউদ্দিন সাহেব আজকে মিটিং শেষে, সংস্কার কমিটির মিটিং শেষে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে তিনি বললেন যে 27টি দল একমত হয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে। কিন্তু 4 দিন আগেই তো প্রধান উপদেষ্টা তিনি বলেন যে বিএনপি ছাড়া অন্য বাকি দলগুলো ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে না। পর্দার অন্তরালে তো সব কথা আমরা জানতে পারতেছি না কে কার সাথে। যেমন প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিল, হয়তো ওনার সাথে বৈঠক করার পরে ওনারা এসে একটা কথা বলছেন, কোনোটারই তো আপনি জাস্টিফাই করতে পারতেছেন না। এখন জাস্টিফাই যেহেতু করতে পারছি না আমরা, তাহলে আমরা বলতে পারবো না যে প্রধান উপদেষ্টার কথাটাই সত্য অথবা ওনাদের কথাটাই সত্য। কিন্তু বিএনপি নির্বাচন চাচ্ছে, তারা দ্রুততম সময়ে নির্বাচন চাচ্ছে। তারা চাচ্ছে যে একটা রাজনৈতিক সরকার আসলে হয়তো লাভ হবে, হয়তো বাংলাদেশ একটা নির্দিষ্ট গতিতে চলতে পারবে। কারণ রাজনৈতিক সরকার আসলে ধরেন আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের ব্যাপার আছে, সেসবে অংশগ্রহণ এবং তাদের সাথে যোগাযোগ, এইসব কারণে নির্বাচিত সরকারের দরকার আছে। কারণ ভালো ভালো কন্ট্রাক্টগুলান হবে না, চুক্তিগুলান হবে না, ইন্টারন্যাশনাল যেসব রিলেশনগুলান। কিন্তু আপনার যে অন্যান্য দল যারা স্টেক হোল্ডারদের মধ্যে সবচেয়ে বৃহৎ যারা এনসিপি, যারা ছাত্ররা যেমন আছে, বিএনপি, আপনার কথাতে আমি মানি যে বিএনপি অবশ্যই একটা বৃহৎ গণতান্ত্রিক দল এখন, যেহেতু আরেকটা দলকে অলরেডি তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে, সেই কারণে তো বিএনপিকে এখন বলতেই হবে যে এখন তারা মাঠে একমাত্র বড় দল। কিন্তু বাস্তবিক বিচারে এইসব যারা আন্দোলনের সাথে সক্রিয় ছিল, তারা চেয়েছিল যে আন্দোলনটা কেন হয়েছিল, একটা সংস্কারের উদ্দেশ্য নেই তো, বৈষম্য দূর করার জন্যই। এখন বিএনপি যেটা কিছু কিছু জিনিস আপনি হয়তো দেখে থাকবেন যে বিএনপি কয়েকটা বিষয়ে একমত হয়েছে, কয়েকটা বিষয়ে একমত হয় নাই। হ্যাঁ, এই কারণে বিএনপি এখন তারা বলছে যে সংস্কার, আজকে সালাউদ্দিন সাহেব যেটা বলছে যে সংস্কার 1 মাসেই করে ফেলা যায় একটা নির্বাহী আদেশে। কিন্তু কিছু কিছু সংস্কার তো নির্বাহী আদেশে করলে হবে না। নির্বাহী আদেশে করা হলো, পরে আপনি গভর্নমেন্ট চলে আসলো, নতুন গভর্নমেন্ট চলে আসলো, সংসদে পাশ করলো না, তাহলে তো সেই সংস্কারের কোনো ভ্যালু থাকবে না। হ্যাঁ, এই কারণেই প্রত্যেকের একটা কমিটমেন্টের দরকার আছে, প্রত্যেকটা দলেরই।
নির্বাচন তো দরকার, নির্বাচন অবশ্যই দরকার। মনে করুন কোনো কারণে এই সরকার পতন না হলে তো আপনাকে 29 পর্যন্ত টেনে নিয়ে যেতে হতো। 29-এর আগে তো আপনি পারতেন না কোনো কথা বলতে, তাই না? এর আগে তো বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, 2008 সালের নির্বাচনের পর থেকে 2009 সালে আওয়ামী লীগ যখন গভর্নমেন্ট ফর্ম করলো, তারপর থেকে তো টানা 24 সাল পর্যন্ত তো পারি নাই কেউ নির্বাচন একটা প্রতিহত করতে। নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে, তাই না, 5 ইয়ার্স করে করে। এই কারণে আমি মনে করি যে তারা এখন চাচ্ছে যদিও, কিন্তু এটা আলটিমেটলি কোন পর্যায়ে যাবে এখনও ঠিক বোঝা যাচ্ছে না। তবে নির্বাচনেরও দরকার আছে, সাথে সাথে কিছু মৌলিক সংস্কার যদি না হয় তাহলে আমাদের সেই আবার গতানুগতিক ধারা। ধন্যবাদ আপনাকে জনাব রাকেশ রহমান। যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম যে বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, তারা ডিসেম্বরের বেশি সময় দিতে চাচ্ছে না, এবং এনসিপি সহ বা আরও কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে যে আগে সংস্কার হোক তারপর নির্বাচন। সেক্ষেত্রে আপনার দলের অবস্থানটা কোন জায়গায়? দেখুন, আমরা বাংলাদেশে সমমনা যে দলগুলো আছে যারা এই 17 বছর নির্যাতনের শিকার এবং আমরা গণতান্ত্রিক যে অধিকার আন্দোলনে শরিক ছিলাম, এখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি। এটা মেনে নিতেই হবে। জাতীয়তাবাদী দল, তারপর জামাতে ইসলাম, এবং এই আন্দোলনে আমাদেরও নেতাকর্মী নিহত হয়েছে। যে আমরা এই সরকারকে গ্রহণ করতাম যদি ডক্টর ইউনূস সাহেব ছাড়া উনার অন্য যারা সহযোগী উপদেষ্টারা ছিলেন তাদের কাছ থেকে যদি আমরা কোনো ভালো ফিডব্যাক পেতাম। এখন পর্যন্ত কিন্তু দেশের কোনো উপদেষ্টাদের কাছ থেকে কোনো সেক্টরে আমরা কোনো ভালো ফিডব্যাক পাচ্ছি না। আর সংস্কারের মেইন যে ব্যাপারটা আমি মনে করি যে এখানে একটা ফার্স্ট সংস্কার করা দরকার, যে কেয়ারটেকার গভর্নমেন্ট। এভরি 5 ইয়ার্স পরে কেয়ারটেকার গভর্নমেন্ট এস্টাবলিশড হবে, সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের, যদি মেজরিটি নিয়েও কোনো দল ক্ষমতায় আসে, প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এই সংবিধান চেঞ্জ করতে পারবে, আদারওয়াইজ এটা পারবে না। ভেরি সিম্পল। এটা কিন্তু এই যে রাজনৈতিক দলেরা এখন বসছে কথা বলছে, এইটা ফার্স্ট করতে হবে যে নির্বাচন গণতান্ত্রিক হবে 5 ইয়ার্স পরে। নির্বাচনকালীন সরকার কারা আসবেন সেটাও পলিটিক্যাল পার্টির সাথে একটা ডিসকাশন করে 5 দিন 10 দিন হোক। এইটা 9 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত এই সংস্কারের কোনো মুখ আমরা দেখছি না। বিপ্লবী সরকার বা বিপ্লবী সংস্কার বা আগস্টের এইটা গেজেট প্রকাশ হবে, তাদের তো আপনি চিকিৎসাই দিচ্ছেন না। আপনার কি মনে হয় যে এই সরকার তারা নির্বাচন সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে, কিংবা তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আমার কাছে এখন মনে হচ্ছে, আরও 3 মাস আগেও আমি আশাবাদী ছিলাম, বাট এখন মনে হচ্ছে, কারণ এই সরকারের অলরেডি 2 জন উপদেষ্টা একটি দলের সমর্থন। এইটা তো আপনি এদেরকে নিয়ে তো আমরা অন্যান্য দলেরা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারি না। তাদেরকে বাদ দিয়ে তাহলে নতুন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। এবং সমর্থক আপনি কিভাবে এটাকে জাস্টিফাই করবেন যে সমর্থক মনে মনে তো প্রত্যেকটা উপদেষ্টাই কোনো না কোনো দলের সমর্থক থাকতে পারে? দেখুন, একটা সংগঠন আমরা এই 3 জন চালালাম, 3 জন থেকে 2 জন উপদেষ্টায় আছেন। আপনার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক। এখন যদি বিএনপির কেউ উপদেষ্টা থাকতো বা বাংলাদেশ লেবার পার্টির কেউ উপদেষ্টা থাকতো, তাহলে দেশবাসীকে ওইভাবে নিত না। তো এখানে আপনি যখন নিরপেক্ষতার কথা উঠবেন এবং নির্বাচনকালীন সরকার যখন প্রকাশ করবেন রূপরেখা, তখন এদেরকে বাদ দিতেই হবে। নাহলে আমি নিজে নির্বাচনে যে আমার এলাকায় যদি এনসিপি দাঁড়ায়, আমি তো ভয় থাকবো। প্রশাসনিক সাহায্য পাবে, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে তারা সব ক্ষেত্রে একজন উপদেষ্টা বললে সব কাজ হয় বাংলাদেশে। তো আমি নিজেই তো ভয় ফিল করবো যে আমি সেখানে নির্বাচনে গিয়ে আমি বিভিন্ন রকম সমস্যায় পড়বো। তাহলে তো সেই বিগত আওয়ামী লীগের সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা কোনো পার্থক্য, কিন্তু তারা তো ভয় পাচ্ছে বিএনপিকে। বিএনপিকে ভয় পাওয়ার কি আছে? বিএনপি তাদের টিম আছে, বড় দল, তারা যে কোনো কিছু করতে পারে, পেশি শক্তির ব্যবহার করে। আমি বিএনপির কেউ না সরাসরি, কিন্তু বাংলাদেশের সুদীর্ঘ ইতিহাসে বিএনপি কখনো স্বৈরাচারের ভূমিকা পালন করে নাই। হ্যাঁ, একটা নির্বাচন 96-এ, কিন্তু সেইটা কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েই 1 মাসের ভিতরে সংসদ ভেঙে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন নেমে গিয়েছে। তো এইখানে বিএনপিকে ভয় যেহেতু তারা পায়, ফার্স্ট আপনি করেন এভরি 5 ইয়ার্স কেয়ারটেকার গভর্নমেন্ট এস্টাবলিশড। সেকেন্ড, এই কেয়ারটেকার গভর্নমেন্টটা কারা পরিচালনা করবে? দ্বিপাক্ষিক একটা কমিটি করে দেন, সুধী সমাজ থাকবে, বিচারপতি থাকবে। সেটা তো আপনারা করছেন না। কিসের সংস্কার? জনগণ কি সংস্কার বুঝে? সংস্কারটা কার জন্য করবেন? বিএনপিকে ঠেকানোর জন্য, না বিএনপির সাথে সমমনা জোট আছে তাদেরকে ক্ষমতায় না যাওয়ানোর জন্য? কারা নির্বাচন দেরি করতে বলছে? জামাতে ইসলাম এক সময় 20 দলীয় জোটে ছিল, তারপরে জোটে ছিল, এখন তারা নিবন্ধীকরণ পেয়েছে, তারা হয়তো একক নির্বাচন করবে, কিন্তু ভোটের পার্সেন্টেজে তো তারা ক্ষমতায় আসতে পারবে না। এনসিপিকে আমরা খুবই হৃদয় দিয়ে তাদেরকে ভালোবাসা দিয়েছি,
বা তাদের এই 9 মাসের যে কর্মকাণ্ড, আমি নিজে হতাশ যে তাদের তো রাজনীতিতে আসার দরকার ছিল না, এসছে, আমরা সাধুবাদ জানাই, বাট রাজনৈতিক মাঠে তাদের যে সততা রাখার প্রয়োজন ছিল সেটা তারা করেনি। তারা যে ধরনের শোডাউন করেছে, যে ধরনের দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের থেকে কম কি? যে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমি একটু আসতে চাচ্ছি জনাব শিপন আপনার কাছে, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক এবং ডিসেম্বরের পরে তারা কোনোভাবে সময় দিতে রাজি নয় এবং তারা আন্দোলনে যাওয়ারও তারা অভিপ্রায় প্রকাশ করেছেন। তো আপনার কি মনে হয় যে দেশের কিছু সংখ্যক এক শ্রেণীর মানুষ তারা যাচ্ছে সংস্কার হোক, কিছু রাজনৈতিক দলও যাচ্ছে সংস্কার হোক, তো আপনার কি মনে হয় সংস্কার ভীতি রেখে নির্বাচন করলেই সব কিছুর সমাধান হয়ে যাবে? থ্যাংক ইউ ভাই। ফার্স্ট অফ অল আমি আমার সমালোচক উনি যে বললেন যে আমাদের যে জুলাই যে রেগুলেশন ওইটা নিয়ে ওনার একটা আমি ওনাকে একটু ইয়ে করি, সেটা হলো উনি বলছেন যে জুলাইয়ের রেগুলেশনটা স্টার্টিংটা কিন্তু একটা কোটা সংস্কার আন্দোলন নিয়ে, তখন কিন্তু সংস্কারের বিষয় ছিল না, বাট কেউ সংস্কারের বিরুদ্ধে না। যখন একটা পরিবর্তন হয়ে গেছে তখন সংস্কারটা সামনে আসছে। আর আপনি যেটা বলছেন বিএনপির যে ডিসেম্বরে ইলেকশনের যে কথাটা আপনি বলছেন বিএনপি চাচ্ছে, আপনি দেখেন এই সরকার গঠন হওয়ার পর থেকে বিএনপি আনকন্ডিশনাল সাপোর্ট, সমর্থন সবকিছু দিচ্ছে বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের। ওই সময়ের বক্তব্যগুলি যদি আপনারা দেখেন, বিএনপি কিন্তু বারবার বলছে যদি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি জুলাই বিপ্লবটা ব্যর্থ হবে, আমরা ব্যর্থ হব। ওই জায়গা থেকে শুরু করে আপনি দেখেন প্রায় 10 মাস হয়ে গেছে, ওনারা কিন্তু আজ পর্যন্ত ইলেকশনে কোনো স্পেসিফিক রোড ম্যাপ দেন না। একটা রোড ম্যাপ অ্যানাউন্স করতে কয়দিন লাগে, সেটা আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা বলতেছেন যে ডিসেম্বর থেকে জুন। এই ডিসেম্বর থেকে জুন এই কথাটার মধ্যে কেন জানি একটা কি সন্দেহ, সংশয়। তার উপরে এই জুলাই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকাতে ছিলেন, যারা এই ফ্রন্ট লাইনে ছিলেন, সেই ছাত্র নেতারা একটা পলিটিক্যাল পার্টি রিফর্ম করছেন, তাদের সাথে বর্তমান সরকারের যে এই সম্পর্ক, ওই জায়গাটাকে যদি আপনি একটা জায়গায় রাখেন আর ডিসেম্বর থেকে জুনের যে কথাটাকে রাখেন, আপনি ডিসেম্বর থেকে জুন হবে কেন? আরেকটা কথা বলতেছে কি যে অল্প সংস্কার এবং বেশি সংস্কার। আপনি জনগণকে আগে এটা বলেন যে অল্প সংস্কারের এক্সপ্লেনেশনটা কি, বেশি সংস্কারের এক্সপ্লেনেশনটা কি, অর্থাৎ কোন কোন জায়গা হলে এটা অল্প সংস্কার হবে আর কোন কোন জায়গা হলে এটা বেশি সংস্কার হবে। এই যে দুইটা জায়গা আপনি ক্লিয়ার করেন না। আরেকটা বলছেন ডিসেম্বর থেকে জুন, ওই কথাটা না বলে বিএনপি বারবার বলতেছে আপনি স্পেসিফিক ডেট দেন। বিএনপি এখন জুলাইয়ের কথা, ডিসেম্বর কথা বলতেছে। কেন সরকার বলতেছে না যে আমরা জুন 2030, 30শে জুন 2030 বা 25শে জুন 2030 বা 25শে মে বা মার্চ কোন একটা ডে? আপনার কি সন্দেহ হচ্ছে যে সরকার যে বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার স্পেসিফিক ডেট দিচ্ছেন, আপনার কি এই সন্দেহ হচ্ছে কিনা যে এই সরকার কি অনির্দিষ্টকালের জন্য থেকে যাবে কিনা, এই ধরনের কোনো সন্দেহ হচ্ছে কিনা? এখন অনির্দিষ্টকালের জন্য থেকে যাবে কিনা বা এখানে যেহেতু ডেটটা দিচ্ছে না ওনারা, বিএনপি হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডেমোক্রেটিক্যাল পার্টি, এখন সবচেয়ে বড় শক্তি, পলিটিক্যাল শক্তি বিএনপি। সে বিএনপি সহ অন্তত 57টা দল বাংলাদেশের তারা ইলেকশনের রোড ম্যাপ চাচ্ছে, যে আপনি একটা স্পেসিফিক ডেট দেন, আপনি একটা রোড ম্যাপ দেন, আপনার সংস্কারেরও একটা রোড ম্যাপ দেন। তো আপনি সংস্কার এই 10 মাসে কোন কোন জায়গায় সংস্কার হয়েছে? আপনি জুডিশিয়ারি সংস্কার বলেন, কনস্টিটিউশনাল সংস্কার বলেন, বা আপনি ইলেকশন কমিশন সংস্কারের কথা বলেন, কোনো একটা জায়গায় কোনো দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট নাই। আপনি যখন সংস্কারের আপনি যেহেতু এই ডেটটা দিচ্ছেন না, অবশ্যই মাথায় সন্দেহ আসবে যে আসলে আপনি কি চাচ্ছেন, কাকে পৃষ্ঠপোষকতা করতে চাচ্ছেন, আপনার মনে নিশ্চয়ই কোনো হিডেন কোনো এজেন্ডা আছে। তাহলে এত কথা বলার পরে, এত ডিমান্ডের পরে আপনার এত কথা বলার দরকার না। আপনি একটা কথা বলে দেন যে 2026 সালের বা জুনের 30 তারিখ বা 2025 সালের ডিসেম্বরের ওই তারিখ, আপনি একটা ডেট অ্যানাউন্স করতেছেন না কেন? শুধু বলেন অল্প সংস্কার আর বেশি সংস্কারের হলে ডিসেম্বর, অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন। কিন্তু আমি তো অল্প এবং বেশির ব্যাখ্যাটাও জানি না। আমি কয়কাল ওয়েট করব, কতদিন ওয়েট করব? আর আপনি যদি মনে করেন যে সংস্কার করে, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা একদিনে শেষ হবে না। আপনার বাংলাদেশে আজকে 54 বছর ধরে যে সংবিধান হয়েছে, যে যে যতগুলি আইন হয়েছে, এগুলি কি একদিনে হয়েছে? সারা পৃথিবীতে যদি আপনি যদি হিস্ট্রিটা দেখেন, কোনো দেশের সংস্কার একদিনে হয় না, এগুলি একটা চলমান প্রক্রিয়ার অংশ। তারপরে এখন আপনি আসতেছেন এখানে
যে ওনাদেরকে ওনারা দিবেন দিচ্ছেন, এখন সব কিছুর উপরে কি করতেছে ঘুরে ফিরে বিএনপির কাছে বলতে বিএনপি চাচ্ছে ইলেকশন, বিএনপি কোঅপারেট করতেছে না। সংস্কার কমিটির টানা 3টা মিটিং হয়েছে বিগিনিংয়ে, বিএনপি টানা 3 দিন ওদের সাথে কোঅপারেট করছে। আমি যতটুকু জানি 208টা সংস্কার প্রস্তাব ছিল, এটার মধ্যে 187টা বিএনপি অ্যাগ্রি করে আসছে, 21টা নিয়ে বিএনপি ডিসএগ্রি করে নাই, বলছে ফার্দার ডিসকাশন দরকার আছে, সময় দরকার আছে। তো এগুলি কি এখন ঘুরে ফিরে কি করতেছে বিএনপিকে টার্গেট করা হচ্ছে, যেহেতু বিএনপি পলিটিক্যাল বড় পার্টি। এখন যদি আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে বিএনপিকে টার্গেট করলে লাভ টাকার লাভ, একটা যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এখানে যদি হয়, ঠিক আছে, তাহলে তো এখানে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা খুব বেশি। এটা আমার অপিনিয়ন না। আপনি যদি দেখেন ব্যাকগ্রাউন্ড দেখেন, বর্তমান পলিটিক্যাল পার্টিগুলোর স্ট্রেংথ দেখেন বিএনপিতে, যখনভাবে হোক বিএনপিকে কীভাবে ঠেকানো যায়, আমার কাছে এখন মনে হচ্ছে যে এই মেন অবজেক্টিভ বিএনপি ঠেকা, নট সংস্কার, নট ইলেকশন। জুলাইয়ের ঘোষণা, আপনি একটা ছোট্ট কথা ধরেন, জুলাই আন্দোলনে কতগুলি মানুষ মারা গেছে সেই সংখ্যাটি সরকার কি সেই গেজেটটা এখন পর্যন্ত দিছে? এখন যদি বলেন 800 মানুষের 800 শহীদের একটা গেজেট প্রকাশ করা হয়েছে, তা 800 দেওয়া হয়েছে, জাতিসংঘ বলছে 1400। গত 2 বছর ধরে ফিলিস্তিনের মতো একটা দেশে প্রতিদিন কতগুলি মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন ইসরায়েল কীভাবে এদেরকে হত্যা করতেছে, ওই স্পেসিফিক সংখ্যা 54,000-এর মতো হয়েছে, ওই সংখ্যাটাও তো আছে। এই সরকার এই 10 মাসে শহীদদের একটা লিস্ট এখনো পূর্ণাঙ্গ একদম স্পেসিফিক প্রিসাইজ একটা লিস্ট আমরা এখনো পাই নাই। তো আপনি কোন সংস্কারের পথে আগাচ্ছেন, কাদেরকে পৃষ্ঠপোষকতা করতেছেন? বিএনপি, আপনি আজকে এনসিপির কথা বলতেছেন, এনসিপির যারা নেতৃত্বে আছে ওনারা তো ইয়ের জন্য আসে নাই, যে সংস্কারের জন্য আসেন, ওনার কোটা। আজকে সেদিন চিন্তা করেন, ওই যে আমার সহ আলোচক ভাই যে বললেন যে 2029-এর আগে আলোচনা তো হইতো না, ওটা চিন্তা করলে তো আপনার শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা যদি ওদের কোটা আন্দোলনটা মেনে নিত, কোটার, তখন তো এই আন্দোলন হইতো না, তাই না? তো এখন এগুলি একটার পর একটা কথা থাকবে, সেটা বড় প্রশ্ন না। প্রশ্ন হলে আপনাকে দেখতে হবে যে আমার এই মুহূর্তে করণীয় কি, আমার একটা ইলেকশন দরকার। সেই ইলেকশনে যেখানে জনগণ ভোট দিবে, জনগণ তার মতামত প্রকাশ করবে। এই 17 বছর ধরে এই পলিটিক্যাল পার্টিগুলো অত্যাচারিত, নির্যাতিত, হাজার হাজার মানুষ গুম খুন যা কিছু হয়েছে, ঠিক আছে, এইটা হলো একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য বিএনপি সে কথাটা বলে আসতেছে। এখন যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে জুলাই আন্দোলনের মধ্যে, আপনার একটা যৌক্তিক সময় দরকার। আপনার অলরেডি 10 মাস, প্রায় 1 বছর হয়ে গেছে, এর মধ্যে দৃশ্যমান কোনো জায়গায় আপনি কোনো ডেভেলপমেন্ট দেন না, জুলাই সহ্যে লিস্ট দিচ্ছেন না, কোনো একটা সেক্টরে আপনি সংস্কারটা সম্পূর্ণ করছেন, সেটাও আপনি শেষ করতে পারেন না। এত কিছুর ভিতরে আসা আপনি ঘুরে ফিরে যে বিএনপি ডিসেম্বর ইলেকশন চাচ্ছে, শুধু বিএনপি চাচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমি ইলেকশন দিব। আপনি এই কথাটা বলতে পারতেছেন, কিন্তু আপনার ওই কথাটা বলতে সমস্যাটা কি, আমি এই মাসের ওই তারিখে ইলেকশন দিব। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আবার ফিরে আসবো জনাব ফারুক নেওয়াজ খান। নির্বাচন যদি বাদই দিলাম, যে এই সরকারের প্রধান উদ্দেশ্য যদি সংস্কারই যদি হয়ে থাকে, তো সেই জায়গা থেকে আপনার এই সরকার এই পর্যন্ত দৃশ্যমান কোন কোন জায়গাগুলোতে সংস্কার করতে পেরেছে? আসলে আমরা যদি বলি যে সংস্কার আমার সমালোচকরা বলে গেছেন অলরেডি যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু নিশ্চয়ই এখন আমরা বলতে পারবো না যে আজকে একটা সংস্কার হয়ে গেছে। তারা হয়তো এনবিআরকে 2 ভাগ করছে, ঠিক আছে, তারা হয়তো অন্যান্য কিছু কাজ করতেছে, এটাকে আমরা কোনো সময় দৃশ্যমান বলতে পারবো না। মূল যে স্পিরিটটা নিয়ে তারা কাজ করছিল, কারণ হঠাৎ করে তো ইউনূস সাহেবের আসার কথা না এখানে। উনি যখন এসে ক্ষমতা নিয়েছেন, উনি কিন্তু উনি নির্বাচনের কথা আনেন নাই, আগে চাইছেন একটা রিফর্ম করা। রিফর্ম মানেই তো সংস্কার দরকার আছে, কারণ এর আগে দেখা গেছে পলিটিক্যাল পার্টিগুলো যতবারই ছিল ক্ষমতায়, তারা একটা না একটা ভুল করছে। কিন্তু আমার সমালোচক একজন বললেন যেমন যে 1996-এর কথা, আপনি চিন্তা করেন 1996-এর নির্বাচনের পরে কি হলো, তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বাধ্য হলো, যখন সমস্ত সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিদ্রোহ করলো, তারপরে 15 দিনের মধ্যে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে 30 তারিখের মধ্যে জাতীয় সংসদে একটা মাত্র বিল পাস হয়েছিল, সেইটাই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বিল। সেই তত্ত্বাবধায়ক সরকার বিল দিয়ে সেই সরকার বাতিল হয়ে গেল, কিন্তু চলে গেল। কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকার করলো, 30 দিন 90 দিনের ভিতরে নির্বাচন হলো, একটা সরকার আসলো। আবার যখন তৃতীয়বার আবার সরকার 2001-এর যখন তত্ত্বাবধায়কের মাধ্যমে, কিন্তু তারপরে কি হলো আপনাদের হয়তো মনে আছে যে 28 অক্টোবরের কাহিনী, হ্যাঁ, 2006-এর যেটা, যার প্রেক্ষিতে কিন্তু 1/11টা আসলো, ঠিক আছে। ওইটাও কি কারণে, ওইটাও বিচারপতির সময় বয়স বৃদ্ধি, এইসব নান্দিবাসী ঘটনা, অনেক কিছু আপনার খেয়াল আছে। তারপরে আসলো এই নির্বাচন
আওয়ামী লীগ আসলো ক্ষমতায়, এসে তারা প্রথম যে কাজটা করলো সেটা হাইকোর্টের কি রায় ছিল, ভার্ডিক্ট কি ছিল, সেটা একপাশ করে দিয়ে তারা তত্ত্বাবধায়ক পুরোপুরি বাতিলই করে দিল। তত্ত্বাবধায়কটা বাতিল করার পরেই কিন্তু এখন তাহলে যদি সংস্কার আনি, তাহলে প্রথম সংস্কার হবে তত্ত্বাবধায়ক আবার করতে হবে, ফিরিয়ে আনতে হবে। তত্ত্বাবধায়ক দরকার আছে, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন আসলেই সুষ্ঠু হয় না, কারণ কোনো রাজনৈতিক দলের ভিতরে সেই রকম সততা এখনও গড়ে ওঠে নাই, সেই স্বচ্ছতা গড়ে ওঠে নাই, মানে গণতান্ত্রিক চর্চাটা এখন আমাদের ভিতরে নাই। সে তাহলে একবার তত্ত্বাবধায়ক আনতে হচ্ছে। দ্বিতীয় জিনিস, তারা যে সংস্কারের কিছু কথা বলছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির একটা ব্যালেন্স অফ পাওয়ার, ভারসাম্য, হ্যাঁ ভারসাম্য আনতে হবে। এই ভারসাম্যটা কিন্তু একটা আলোচনার মাধ্যমে আসতে হবে। এটা এখন কোন কোন দল এগ্রি করতেছে, কোন কোন দল এগ্রি করতেছে না, এটা আমরা জানতেছি না কিন্তু। হ্যাঁ, আর এইগুলা যে কোনো জিনিসই যদি বলেন যে আপনি নির্বাচনই করবেন বা যে কোনো কিছু করবেন, সেটা তো অবশ্যই গণমানুষের প্রতিনিধিত্ব থাকা দরকার। গণমানুষের প্রতিনিধিত্ব থাকা দরকার, না থাকলে আপনি নির্বাচনটাকে সাকসেসফুল করতে পারছেন না। কিন্তু গণমানুষের প্রতিনিধিত্বকে আপনি কিভাবে এখন মনে করেন, যেমন আমার এক সহ আলোচক ভাই বললেন যে এই তত্ত্বাবধায়ক সরকার যখন গঠন হয়েছে তখন অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নেওয়া হয় নাই। সেই সময়কার প্রেক্ষাপটে আমরা যদি একটু পিছনে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে সেই সময় নেওয়ার পরিবেশটাও তো ছিল না। আমি বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের এই সংবিধান যদি পরিবর্তন করতে হয়, প্রত্যেকটি রাজনৈতিক দলের ওপিনিয়ন নিয়ে করতে হবে। না, সংবিধান যদি পরিবর্তন, সংবিধান বড় কোনো পরিবর্তনের তো সুযোগ নেই আমাদের। আর যদি বড় পরিবর্তন করতে হয় তাহলে হয়তো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে ফিরে যেতে হবে আপনাকে, অথবা বলতে হবে যে এই সরকারের পরে যারা ছিল আগে পিছিয়ে তাদেরকে জন্য তখন গণভোটের দরকার আছে। আর গণভোটের জন্য কিন্তু জাতীয় সংসদের দরকার নেই। না, ঠিক আছে, গণভোট যে কোনো সময় করতে পারতে। যদি সরকার মনে করে যে না আমরা এখন গণভোট দিব, তাহলে দিতে পারবে, কিন্তু গণভোট সংযোজন করতে তো গণভোট প্রয়োজন নেই। কিন্তু জিনিসটা হলো যে আপনি যখন আপনার স্টার্টিংটি যখন দিবেন, তো আপনি কি করবেন না করবেন, আপনি তো সংস্কারের নামে তো আপনি আপনার ফরএভার আপনি না এটা না, আপনার কথাটা যুক্তি আছে, কিন্তু কথা হলো যে সংস্কারের নামে তারা কিন্তু কালক্ষেপণ যে করতেছে, এইটাকে আমরা বলতে পারবো যে হ্যাঁ তাদের, আমরা জানতে পারতেছি না যে নির্দিষ্ট এজেন্ডাটা কি, এজেন্ডাটাতে আপনি আসেন, কিন্তু গণভোটের জন্য কিন্তু সংবিধান দরকার নাই। না, এখন যে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, ইনফ্যাক্ট এখন তো সংবিধান স্থগিত এক হিসেবে বলা যায়, কারণ যেহেতু আপনি সংবিধান সম্মতভাবে কোনো গভর্নমেন্টটা না, তাহলে কি সংবিধান স্থগিত না? হ্যাঁ, তো সংবিধান যদি স্থগিত থাকে একটা গণভোট দেওয়া কোনো সমস্যা না, নির্বাচন দিতে পারি। এখন মনে করেন যে হ্যাঁ বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এখন বিএনপিকে সবাই টার্গেট করতেছে। নিশ্চয়ই, জি, এই প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক দেখছিলেন সময়ের সাথে কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সময় হলো একটি বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত সবাইকে। দেখছিলেন সময়ের সাথে কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। দর্শক, বিরতির পরে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, কেন্দ্রীয় সদস্য এনসিপি। কি স্বাগত আপনাকে। ধন্যবাদ সোহাগ ভাই, ধন্যবাদ এনটিভি ইউরোপকে এবং এর কলাকৌশলী সবাইকে এবং এনটিভির দর্শকদেরকে। একই সাথে আমার সহ আলোচক সবাইকে অভিনন্দন। আমরা একসাথে বসছি দেশ নিয়ে, দেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে আলাপ করতে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবার আসবো। জনাব ফারুক নেওয়াজ খান, আপনার সাথে বিরতির আগে কথা বলছিলাম এবং সংস্কারের বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনি যদি বাকি আমরা যে সংস্কারের যে আমি সংক্ষিপ্ত করে দিতে চাচ্ছি, কারণ যেহেতু আমাদের আরেকজন আলোচক অলরেডি চলে এসেছেন, ওনার কাছে আরও কিছু শুনবো। তো সংস্কারের জন্য আমাদের যে সংস্কার এবং নির্বাচন একসাথে আমরা এক পাল্লায় ওজন করতে পারবো না, কখনো এটা উচিত হবে না। নির্বাচনটা একটা সাধারণ প্রক্রিয়া, আর সংস্কার একটা বিশেষ প্রক্রিয়া, চলমান কিন্তু বিশেষ প্রক্রিয়া। কারণ কিছু কিছু সংস্কার যদি না হয়, আমরা যদি আবার সেই ব্যাগ ফুটে চলে যাই, তাহলে সেই ধরনের সংস্কারেরও দরকার নাই, সেই নির্বাচনেরও দরকার নেই। এই কারণে আমি মনে করি যে বর্তমানে প্রেক্ষাপটে এই এখন যে অবস্থা আছে, তাতে সংস্কারগুলো যেমন তারা কমিটি কয়েকটা করে দিয়েছে, সেই কমিটিগুলোর প্রকাশ এখন হয়ে যাওয়া উচিত যে তারা কি চাচ্ছিল এবং জনগণের কতটুকু পার্টিসিপেশন আছে এবং প্রয়োজন বোধে, কারণ সংবিধান কিন্তু মানুষেরই তৈরি এবং চেঞ্জ করতে পারে যে কোনো কিছু। তারা প্রয়োজন বোধে গণভোটের আয়োজন করে যে হ্যাঁ এখন আমরা নির্বাচন দিতে পারবো কিনা, কারণ একটা পলিটিক্যাল পার্টি না, শুধু 27টা পলিটিক্যাল পার্টি আজকের রিপোর্টে যেটা পাইলাম আমরা, তারা চাচ্ছে নির্বাচন, 3টা পার্টি চাচ্ছে না। এর মধ্যে একটা পার্টির কিন্তু অলরেডি ইয়াই নেই, আপনার যেটাকে বলে নিবন্ধনই নেই। তো
তো অনেক কিছু আছে মানে আইনগত অনেক বাধা আছে। এইসব বাধা অতিক্রম করে এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কিছু সংস্কারের দরকার আছে এবং সংস্কারের মাধ্যমেই একটা ভালো নির্বাচন সম্পন্ন। জি, ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার নুরুল হুদার জন্য। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সংস্কার এবং নির্বাচনের যে বিষয়টি, আমরা দেখেছি যে এনসিপি অন্যান্য বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল তারা ডিসেম্বর বাদে নির্বাচন হোক, কিন্তু এনসিপি বরাবরই তারা আগে থেকে বলে আসছে যে আগে সংস্কার পরে নির্বাচন, এবং এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা তারা বিভিন্ন বক্তব্যে তারা বলে থাকেন যে নির্বাচনের জন্য আমরা গণঅভ্যুত্থান করিনি। সো এই ক্ষেত্রে আপনাদের দলের প্রকৃত অবস্থানটা কোন জায়গায়, যে যদি নির্বাচন ডিলে হয়, নির্বাচন দেরিতে হয়, সেক্ষেত্রে আপনারা একটা দীর্ঘদিন সুবিধাজনক অবস্থানে থাকতে পারবেন, এটাই কি উদ্দেশ্য কিনা, নাকি আগে সংস্কার হোক তারপর নির্বাচন? কোন আপনাদের দলের অবস্থানটা যদি ব্যাখ্যা করেন। সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। অ্যাপোলজিস যে আমি সেকেন্ড সেগমেন্টে আপনার সাথে ইনভলভ হইতে হয়েছে। যে বিষয়টা হচ্ছে যে আপনি তুলছেন সংস্কার, হ্যাঁ এটা এই মুহূর্তে হট টপিক বাংলাদেশের প্রেক্ষাপটে। সংস্কার এবং নির্বাচন মুখোমুখি নাকি, এটা হচ্ছে যে পুরা জিনিসটা এরকম। আসলে যদি আমরা একটু চিন্তা করি, আমরা 5th অগাস্টের আগে যাই, আমি তো লম্বা করবো না আলোচনা, কারণ এই বিষয়গুলো আমাদের আলোচনা সবসময় থাকে। আমরা কিন্তু গত 15 বছর আমাদের হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে যে ভোটটা দিব, এই ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমি ভোট দিইনি। সো আমাদের বয়সের বা আমাদের থেকে কিছু কম বয়সের যারা হচ্ছে যে বয়স 30 থেকে 35 পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ভোট দিতে পারেনি। সো নট অনলি ভোট, আমাদের যতগুলা ফ্রিডম অফ এক্সপ্রেশন থেকে শুরু করে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল একটা স্টেটে থাকা অবস্থায় যে আমাদের এই অধিকারগুলা প্রতিষ্ঠা হয় নাই ফেসিজমের কারণে। ফেসিজম আমাদের চতুর্দিকে ঘিরে বসেছিল। আপনি যদি দেখেন যে 5th অগাস্টের যে আমাদের শেখ হাসিনার পতনের মাধ্যমে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা রিফর্ম মুভমেন্ট, আমাদের ইউকেতে কিন্তু 14-15 তারিখ থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয়। তখন আমরা আমাদের ভাবটা কিভাবে প্রকাশ করছি, আমাদের দেশে দেখেছি আমাদের ছাত্ররা, আমাদের শ্রমিকরা মারা যাচ্ছিল এবং তাদের মনের কথাগুলো কিন্তু তারা দেয়ালে লিখছিল। আপনি কিন্তু যদি ওই দেয়ালের ভাষাগুলো দেখেন, আপনি ওইখানে কোথাও কিন্তু স্পষ্টভাবে এরকম যে আগামীকালকে একটা সরকার পরিবর্তন করার জন্য আমরা একটা নির্বাচন চাই, এরকম কোনো কথা কেউ লেখে নাই। জি, এই এখন যেভাবে হয়ে গেছে যে আমাদের প্রতিটা কথার সাথে নির্বাচন একটা শব্দ থাকা লাগবে। তো যখন দেশকে রক্ষা করা হচ্ছিল, দেশকে একটা ফেসিজমের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ছাত্র জনতা তাদের জীবন দিচ্ছিল, তখন কিন্তু এই সরকার পরিবর্তনের জন্য নির্বাচনের কথা বলছিল না। ওরা কিন্তু তাদের মনের অনুভূতিগুলা, তাদের দেশকে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তর স্বপ্ন তারা দেয়ালে লিখছিল। তারই ধারাবাহিকতায় আমরা যদি দেখি 5th অগাস্টের পরে যে ফেজটা বাংলাদেশে গত 9 মাসের, এই ফেজটা কিন্তু আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসে নাই এইরকম একটা উদ্ভট সিচুয়েশন। কারণ এই সময় শুধু ঢাকা শহরে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট তার 260টা মুভমেন্টকে সে ট্যাকল দিতে হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলোর আন্দোলন ছিল, আর সাধারণ প্রতিষ্ঠান, সাধারণ সামাজিক সংগঠন এইগুলোর দাবি দেওয়া ছিলই, শ্রমিক থেকে শুরু করে সবার। এই অস্থিরতা কাটিয়ে উঠে দেশকে স্থিতিশীল জায়গায় নিয়ে এসে দ্রব্যমূল্য কন্ট্রোল করে মানুষের জন্য একটা স্বচ্ছ লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করার মাধ্যমে একটা স্বচ্ছ নির্বাচন দেয়া বাংলাদেশের বর্তমান ট্রানজিশনাল গভর্নমেন্টের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। এই চ্যালেঞ্জিং বিষয়টাকেও ডক্টর ইউনূসের মতো একজন দক্ষ মানুষ থাকার কারণে আমাদের সামনে কিন্তু সুন্দর একটা রোডম্যাপ উনি স্পষ্টভাবে তুলে ধরেছেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই টাইম ফ্রেমটা দিয়েছেন যে এর মধ্যে উনি নির্বাচন করবেন, এর একদিন পরেও না, তবে টাইমটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। প্রশ্ন হইল কি, আপনি প্রশ্ন করলেন যে এনসিপির অবস্থান কি। এনসিপি দেখেন, এনসিপির আজকের যে নেতৃত্ব, এই নেতৃত্বটা উঠে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই আন্দোলনে যারা নেতৃত্বে ছিল এরাই কিন্তু এই দলটা প্রতিষ্ঠা করেছে। সো আমাদের দলের কিন্তু ম্যাক্সিমাম নেতৃত্বই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব। এখন আমরা কি চাই? আমরা তো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম করছি, আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক পথে ঢোকার জন্য, আমরা তো অন্য কিছু চাই না। কিন্তু আমরা তো চাই বাংলাদেশে আমরা সরকার পরিবর্তন গত 54 বছরে অনেকবার দেখেছি, সরকারটা পরিবর্তন হয়েছে কিন্তু দেশ পরিবর্তন হয় নাই। এইবার যে সরকারটা পরিবর্তন হইল, আমাদের 2000 মানুষের মাত্র 15 দিন 20 দিনের মধ্যে 2000 ছাত্র জনতার জীবন দিতে হয়েছে, আমাদের 40,000 ছাত্র জনতা আহত হয়েছে। এদেরকে নিয়ে আজকে পর্যন্ত 9 মাস হয়ে গেছে, আমরা এদের এই যে জুলাই চার্টারটা, এই চার্টারটা পর্যন্ত দিতে পারি নাই।
একটা দেশে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, সামাজিক সংস্থা থেকে শুরু করে সবাই ব্যর্থতা কার? এই ব্যর্থতার কথা বলি আমি। জুলাই চার্টারের কথা যতবার উঠছে আপনি দেখবেন হচ্ছে যে আমাদের বড় রাজনৈতিক দল থেকে শুরু করে কিছু সুশীল যারা আওয়ামী আমলেও বিভিন্নভাবে বেনিফিশিয়ারি ছিলেন বা অনেক আমাদের সাথে আন্দোলনে ছিলেন, এই জুলাইয়ের স্টেক হোল্ডার, তারাও কিন্তু এটার বিরোধিতা করেন। তারা একটা লজিক এখানে নিয়ে আসেন। আমাদের জন্য অসংখ্য কলার ওয়েট করছে, আমি একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, যে বর্তমানে প্রেক্ষাপটে এনসিপি নামক যে দলটা তারা নতুন তারা কি নিবন্ধন পাইছেন এবং তারা গঠনতন্ত্রটা কি, তারা আগামী নির্বাচনে তারা ক্ষমতা পেলে তারা কি কি করার উদ্দেশ্য আছে দেশ পরিচালনার দায়িত্ব পাইলে, আর তারা যে সংস্কার নিয়ে কথা কইরা সংস্কার কি তারা এখন করার পরে ক্ষমতাত গেলে আর কোনো সময় সংস্কার প্রয়োজন হইব না ওইতো নাই, এটাই কি শেষ সংস্কার? যদি শেষ সংস্কার হয় তাহলে তাদের দাবি ঠিক আছে, আর যদি মনে করা যায় যে দেশের প্রয়োজনে সংস্কার এটা চলমান থাকবো, তাহলে কেন নির্বাচন নিয়ে আমরা বিলম্ব করবো? জি, ধন্যবাদ কলার ভাইকে ধন্যবাদ, সুন্দর কোয়েশ্চেন করেছেন। আমাদের দুইটা কোয়েশ্চেন করেছেন। এনসিপির লক্ষ্য উদ্দেশ্য, এনসিপি প্রতিষ্ঠা হয়েছে 28শে ফেব্রুয়ারি। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরে আসবো। আমি আপনার ওই কোয়েশ্চেনের শেষ করি নাই। আমরা এখানে যখন বসে আছি আমরা জানি আজকে দেশে প্রধান উপদেষ্টা কিন্তু ঐক্যমত্য কমিশন সহ সকল রাজনৈতিক দলের সাথে বসেছিলেন এবং উনি ওই আমাদের যে ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবনাগুলো প্রথম ফেজের যেগুলো ছিল এগুলোর সাথে যারা ঐক্যমত্য করেছে এবং ভবিষ্যতে সেকেন্ড ফেজে আমরা যখন যাচ্ছি কিছুদিনের মধ্যেই ভবিষ্যৎ ডিসকাশনের জন্য কী রূপরেখা হবে সবার সাথে আলোচনা করছিলেন। এরপরে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম উনি কিন্তু সুস্পষ্টভাবে আজকেই আমি দেখে আসলাম উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন যে দেখেন আমাদের 1-2 মাসের মধ্যে বা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জুলাই চার্টার হচ্ছে যে ঘোষণা হবে, জুলাই যোদ্ধাদের তাদের যে আন্দোলনের অবদান এবং তাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা এটা ডেট প্রকাশ হবে এবং সাথে সাথে নির্বাচনের একটা ডেট আমরা চাই। তার মানে আজকে রাজনীতিবিদরা বসছিলেন, আলোচনা শেষ হয় নাই, আগামীকালকে আবার প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হবে। সো আমরা এখন মনে করতে পারি আজকে এখানে টকশোতে বসে আছি যে নির্বাচনের একটা ডেট আমরা অবশ্যই পেয়ে যাব, কারণ এটা যেহেতু আলোচনার মধ্যে আসছে এবং আমাদের আহ্বায়ক এবং অন্যান্য রাজনৈতিক দল নেতৃবৃন্দ তারা স্টেটমেন্ট দিয়েছেন, আমরা আশা করি আমরা একটা ডেট পেয়ে যাবো। আমার কাছে মনে হয় না যে এইটা এখন আর কোনো ওই যে আতঙ্কের জিনিস যে নির্বাচনের ডেট আসবে না, নির্বাচন হবে না, ওই টাইম ফ্রেমের মধ্যেই আমরা আশা করি। জি, ধন্যবাদ আপনাকে জনাব রহমতুল্লাহ শিবন। যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে এবং বিএনপি একটি বাংলাদেশের বৃহৎ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, কিন্তু বিশেষ করে 5ই আগস্টের পর থেকে সম্প্রতি বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার মুখ থেকে কিছু বক্তব্য উঠে আসে। কি বক্তব্য উঠে আসে এবং কোন কোন কারা বলছে এই নামগুলো আমি প্রকাশ করছি না, বাট যেমন থুতু দেওয়া কিংবা পেশাব করে দেওয়া এই ধরনের বক্তব্য কোনো অগণতান্ত্রিক বক্তব্য কিনা, এবং এই বক্তব্যগুলো তো আমরা আওয়ামী লীগের কাছ থেকে আমরা শুনেছি। তো বিএনপি যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে তাহলে এটা কি কাম্য কিনা? ফার্স্ট অফ অল আসলে আপনি যেমন একটা পলিটিক্যাল পার্টির সমর্থক হন, একটা পলিটিক্যাল পার্টির নেতা হন, আপনি পাশাপাশি আপনি একজন হিউম্যান বিং, আপনি একজন মানুষ। তো একজন মানুষের সব দায়িত্ব একটা পলিটিক্যাল পার্টি নেবে না। একজন পলিটিক্যাল পার্টির স্টেটমেন্ট সেটাই হবে যখন ওই পলিটিক্যাল পার্টি আপনাকে প্রেস রিলিজ দিবে বা পলিটিক্যাল পার্টি আপনাকে স্পেসিফিক কোনো দায়িত্ব দিবে। ধরেন আপনি একজন বিএনপি লিডার আজকে কোনো একটা জায়গায় গেল, যাই উনি ওনার মনের মতো করে মনের মাধুরী বিষয়ে একটা কথা বলে দিল, সেটা বিএনপির স্টেটমেন্ট না। আপনাকে দেখতে হবে বিএনপি শীর্ষ পর্যায়ের যারা আছেন তারা কি বলতেছেন, তারা কি চাচ্ছেন, ওনাদের বক্তব্যটা কি, এটাই বিএনপির বক্তব্য। যারা বলছেন তারাও তো শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, তারা শীর্ষ পর্যায়ের হলে এখানে ধরেন আজকে 18 কোটি মানুষের দেশে আপনি যদি হিসাব করেন এটার মধ্যে মেজরিটি সংখ্যক বিএনপির কর্মী সমর্থক নেতা কর্মী সবাই আছে। এক একজন এক এক জায়গায় তার নিজের মতো করে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কথা বলবে। সব কথা যদি আপনি বিএনপির উপরে চলে আসে, সব স্টেটমেন্ট যদি বিএনপিকে এগুলো দায় নিতে হয়, তাহলে তো আর বিএনপি অন্য কোনো কাজ থাকবে না, বিএনপিকে এগুলার ভিতরে থাকতে হবে। বিএনপি এখন কি চাচ্ছে, ধরেন 5ই আগস্ট থেকেই আপনি যদি ধরেন বিএনপির অবস্থান আমি মনে করি খুবই স্পষ্ট এবং ক্লিয়ার। বিএনপি এই সরকারের সহযোগিতার, আমি বিরতির আগে যে কথাগুলি বলতেছিলাম, যেহেতু আমার সমালোচক উনি ছিলেন না, আমাকে একটু ছোট করে আবার রিপিট করি, বিএনপি এই সরকারের পক্ষে ছিল।
বিএনপি এই সরকারের সমর্থক এবং এই সরকারকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না, এই কথাগুলো বিএনপি বলে গেছে এক সময়। আর বিএনপি এখনও বলতেছে না যে আমরা কি বলতেছে যে আমরা যদি স্পেসিফিক রোডম্যাপ না পাই 10 মাস পরে, তাহলে আমরা সরকারকে সহযোগিতা কি অসম্ভব হয়ে করবো না সেটা বলে নাই। সরকার আমাদের পক্ষে সরকারকে সহযোগিতা করা অসম্ভব হয়ে উঠতে পারে, বিষয়টা এরকম। আর ওই বক্তব্যগুলি এটা যাদের ইন্ডিভিজুয়াল, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এটা একান্তই তাদের ব্যক্তিগত বক্তব্য, এই বক্তব্যের সাথে আপনি বলতে পারেন এখন বিএনপি এটাকে আপনি ব্যক্তিগত বলতে পারেন না ততক্ষণ পর্যন্ত যদি উনি ব্যক্তিগত পর্যায়ে একটা ঘরোয়া বৈঠকে বলতেন, যেহেতু এটা জাতীয় পর্যায়ে উনি বলে দিচ্ছেন। দ্বিতীয় জিনিস হচ্ছে বিএনপি তাদের অবস্থান থেকে ওইটার কোনো প্রতিবাদও করে নাই বা নিন্দা জ্ঞাপনও করে নাই ততক্ষণ পর্যন্ত। না অবশ্যই এর আগে আপনি দেখেন বিএনপির বিভিন্ন শুনেন, এর আগে বিএনপি বিভিন্ন জায়গায়, আমি আপনাকে আমি একটা উদাহরণ দিই আপনাকে, সেটা হলো বিএনপির বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট বরকতুল্লাহ বুলু একটা বক্তব্য দিয়েছিলেন, ঠিক আছে, উনি সরি করছেন এটা বা উনি দুঃখ প্রকাশ করছেন। আর একটা যেটা বলছে বিএনপি যেটাকে মনে করতেছে যে এটা বিএনপির যেখানে যেখানে অ্যাকশন নেওয়া দরকার, যেখানে যেখানে বলা দরকার, বিএনপি বিভিন্ন প্রেক্ষাপটের কারণে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিএনপি তার সংগঠন থেকে প্রায় 2000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করছে, ঠিক আছে। একজন দুইজন দুইটা একটা কথা বলছে সেটা ধরেই যা বিএনপির উপরে আপনাকে স্টিক থাকতে হবে, এটাই বিএনপির বক্তব্য, ইটস নট নেসেসারি। না বিষয়টা বহিষ্কার যে করে না এটা আমরা বলি নাই তো, আমরা বলছি তারা ছোট আকারে যারা চাঁদাবাজি করছে তাদেরকে বহিষ্কার করতেছে। না ছোট আর বড় না, আপনি দেখেন আপনি বিএনপির জায়গাতে আসেন, আপনি বিএনপির জায়গায় আসেন, আমি আসি, আপনি বলতেন ছোট নেতা সালাউদ্দিন সাহেব পর্যন্ত শোকজ নোটিশ, সালাউদ্দিন সাহেব কি করছিল আপনার খেয়াল আছে? সালাউদ্দিন সাহেব কি করছিল এটা খেয়াল আছে? সালাউদ্দিন সাহেবের একটা ঘটনার কারণে উনাকে শোকজ নোটিশ দিয়েছে। কেন না সালাউদ্দিন সাহেব ছোট নেতা না, না সালাউদ্দিন সাহেব বাংলাদেশের একবারে স্বীকৃত এস আলমের গ্রুপের সাথে এস আলমের না স্বীকৃত, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি এটা কি কোনো প্রুফ কিংবা অর্থ পাচারকারী বলা হচ্ছে তাই না? কে বলা না অভিযোগ থাকতেই পারে। ও না অভিযোগ ছিল এস আলমের গাড়ি নিয়ে ওইটাই তো আসছিলাম আমি এটাতে। এটার ব্যাখ্যা উনি দিয়েছেন, না ব্যাখ্যা দিয়েছেন যে আমি জানতাম না, উনি বলছেন যে আমি জানতাম না, উনি না এটা খুব না এটা খুব সাধারণ একটা বিষয়, এটা খুব সাধারণ একটা বিষয় যে বক্তব্য দিছে, ঠিক আছে, সেই বক্তব্য ধরে যদি আমাকে মাননীয় উপস্থাপক আমাদের সোহাগ সাহেব যে কথাটা বলছে যেটা বিএনপির কি সে স্বৈরাচারী মনোভাব কিনা, বিএনপির কোন মনোভাব সেটা তো আপনি বিএনপির এখন অফিশিয়াল না, আমার প্রশ্নটা ওই জায়গা না যে স্বৈরাচারী মনোভাব কিনা, এই ধরনের বক্তব্য আওয়ামী লীগের কাছ থেকে আমরা শুনেছি। তো বিএনপি যেহেতু একটি গণতান্ত্রিক দল, তো এই ধরনের অগণতান্ত্রিক বক্তব্য বিএনপির কাছ থেকে আমরা কাম্য করি না, আমরাও প্রত্যাশা করি না, সেটা প্রত্যাশা করেন না। এবং কি এই ধরনের বক্তব্যগুলি আপনি দেখেন আওয়ামী লীগ এবং বিএনপির সাথে আপনি একটু কম্পেয়ার করেন, এই ফ্যাসিস্টরা যখন এই ধরনের বক্তব্য দিত তারা পুরস্কৃত হইতো, ঠিক আছে, কিন্তু বিএনপি এই ধরনের পুরস্কার বা এগুলোতে কোনো প্রশ্রয় দেয় না। একটা বক্তব্য চলে গেছে হয়তো বিএনপি টাইমিং হয়তো তারা একটা ব্যবস্থা নেয় না, এই জন্য পরের স্টেটমেন্টটা ছিল আরো উদ্যত্তপূর্ণ। উনি বলেছিলেন যে বাংলাদেশে যদি ডক্টর ইউনূস ডিসেম্বরে ইলেকশন না দেন আমি ডেট দিয়ে দিব, আমরা ডেট দিয়ে দিব। এটা হচ্ছে আওয়ামী লীগ আমলে যারা সকাল 10টার সময় তাদের প্রার্থী নির্বাচিত ঘোষণা করে দিত, ওই স্টাইলের কথাবার্তা। সো আপনাদের ভাই যেটা বললেন যে দলীয় শৃঙ্খলা অনেক ইম্পর্টেন্ট, আমরা ইংল্যান্ডে বসে কথা বলছি, আমরা ইংল্যান্ডের পার্টিগুলোর অবস্থা জানি। গত 9 মাসে বিএনপির কাছে এই সুযোগ ছিল যে পার্টির মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসা। গতকালকের একটা রিপোর্ট যদি আপনি দেখেন, গত 9 মাসে বিএনপির অন্তর্দলীয় খুনদলে 93 জন মানুষ কিন্তু মারা গেছে, এর মধ্যে হ্যাঁ আমি আপনাকে ফুল ডিটেলস ইনফরমেশন দিব। ইভেন গতকালকে না গতকালকে আমি রিপোর্টটা দিচ্ছি অন এয়ার, বলতেছি 93 আমরা যে ইনফরমেশন আপনি দেখবেন আজকালকের ভিতরে এটা পাবেন। আমি যে সংখ্যাটা বললাম আপনি সংখ্যাটা নিয়েন, বিএনপির 93 আপনি যে 93টা বলতেছেন যেটা একটা যে আপনি গতকালকে ঝিনাইদহ সংঘর্ষে বিএনপির অন্তর্দলীয় সংঘর্ষে একজন মারা গেছে না, আপনি জানেন তো? এটা গতকালকে একজন আমরা এই ধরনের বক্তব্য দীর্ঘদিন ধরে শুনে আসছি যে বিএনপির কোন দলের মাধ্যমে 93 জন 193 জন বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। এখন আবার পক্ষান্তরে এনসিপির বিরুদ্ধে অনেকে অনেক কথা বলছে যে এনসিপির অমুক সমন্বয়ক 300 কোটি টাকা আত্মসাৎ করেছে,
উপদেষ্টা আসিফের এপিএস তিনি 400 কোটি টাকা নিয়ে পালিয়েছে, তো এই ধরনের অনেক বক্তব্য আসতেছে। এখন যথার্থ আপনি যে বললেন যে 93 জন, এটা সত্যতা কি? আপনি সোহাগ ভাই যখন আমাকে কারেকশন করতে চাচ্ছেন তখন সোহাগ ভাইকে আমি এই কথাটা বলি, আপনি যখন বলতেছেন সমন্বয়ক, দেখেন এনসিপির গাজী সালাউদ্দিন তানবীর নিয়ে একটা কোয়েশ্চেন আসছিল। গাজী সালাউদ্দিন তানবীরকে কিন্তু এনসিপি শৃঙ্খলা কমিটি সরাসরি, ওই সময় আমাদের পার্টি তো গঠন হয়েছিল মাত্র, পার্টি শৃঙ্খলা কমিটি গঠন করে উনার অভিযোগের জবাব না দেওয়ার আগ পর্যন্ত উনাকে অব্যাহতি দিয়েছে, এবং তারপরে উনাকে এখন পর্যন্ত পার্টিতে নেওয়া হয় নাই, এবং দুদকের সাথে উনি হচ্ছে যে উনার জিনিসটা সুরাহা করে আসতে হবে। এটাই হচ্ছে আপনি হচ্ছে যে শৃঙ্খলার ভিতরে আনার ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা নিজের দলের ভিতরে রাখতে হবে, আপনি জবাবদিহিতার জায়গা নিজের দলের ভিতরে ক্রিয়েট করতে হবে। বিএনপি ক্ষমতায় আসবে, আমরা জানি বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল, আমরা আশা করি বিএনপির কাছ থেকে আমরা বাংলাদেশের জনগণ সেবা পাবে, আমরা আশা করি বিএনপি দলটা তারা তাদের গণতান্ত্রিক আচরণটা নিজেদের মধ্যে দেখাবে, যেন আমরা আশ্বস্ত হতে পারি যে আমাদের সৌহার্দ্যপূর্ণ রাজনীতি আমরা বিএনপির সাথে একসাথে কাঁধে কাঁধ রেখে আমরা করতে পারবো, যেটা আমরা করে এসেছি 5 অগাস্ট। যে সময় আমরা নির্যাতিত হয়েছিলাম, আমরা কিন্তু একসাথে নির্যাতিত হয়েছি, আমরা এইখানে লন্ডনে আলতাওয়ালি পার্কে একসাথে বিএনপি সহ আমরা বাকি যারা ছিলাম সবাই কিন্তু একসাথে কাঁধে কাঁধ রেখে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি দেশেও। সো আমরা এটা চাই ভবিষ্যতের বিএনপি হোক এটাই, যারা হচ্ছে যে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা থাকবে, শৃঙ্খলা থাকবে, এবং এই দল ক্ষমতায় যাওয়ার পরে আমরা দেশের মানুষ আমাদের একসাথে হচ্ছে যে সৌহার্দ্যপূর্ণ পলিটিক্স করে যাইতে পারবো, এটা তো সবাই এক্সপেক্ট করে। উনি যে বিএনপির শৃঙ্খলার কথা বলতেছে, ঠিক আছে, বিএনপি একটা শৃঙ্খলিত গণতান্ত্রিক দল, বিএনপির নেতৃত্বে কারা আছে, বিএনপি কত বড় দল, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না, বিএনপি কিভাবে চলতেছে, বিএনপি কিভাবে আছে। কিন্তু এই যে নতুন একটা দল, উনি এনসিপি রিপ্রেজেন্টেশন করে, আপনি দেখেন এনসিপির একটা সেন্ট্রাল অফিস হয়েছে, সে অফিস কারা দিছে, কিভাবে তো আল্টা মডার্ন অফিস আছে, এটা নিয়ে অনেক প্রশ্ন, ওনাদের কোনো বক্তব্য নাই। এনসিপির যে শীর্ষস্থানীয় মানে অফিস তো ভাড়া নেওয়া হয়েছে, ভাড়া তো ডিড আছে, অফিস মানে কিভাবে নেওয়া হয়েছে, মানে এই টাকার উৎস কোথায়, এই টাকার উৎস কোথায়? মানে একটা অফিসের ভাড়া 20-30 টাকা, এটার উৎস বলতে এটা তো 20,000 টাকা নেই, যেখানে যে জায়গায় রূপায়ণ টাওয়ারে যে আপনি তো আমার অফিসে গেছিলেন না, আমি তো আমার অফিসে অফিস করি, আমি জানি ওই লোকেশন সম্পর্কে আমার আইডিয়া আছে যে এটা কত লক্ষ টাকা এটা বাড় হইতে পারে। আমি শেষ করে আমার দুর্নীতির প্রশ্ন যদি আপনি তুলতে চান ভাই, দুর্নীতি তাহলে বিএনপির অতীত একবার দেখেন না কেন আপনি সাজ্জিদ এবং আপনার সময় আমি কথা বলি না, আমার কথা বলছি সাজ্জিদ এবং ওই যে ওদের মাসুদ যেভাবে গাড়ি আগের ঈদে তারা ঠিক মতো বাসে করে ঘামাইতে দেশে যাইতে পারে না, এখন গাড়ি বহন নিয়ে সুন্দর করে কোটি টাকার গাড়ি চড়াইয়া যখন তারা গণসংযোগ করতে যায় এলাকায়, ঠিক আছে, এগুলোর কোনো প্রশ্ন ওঠে না। এনসিপির লোকেরা যে শত শত কোটি টাকা বিএনপির একাধিক নেতৃবৃন্দ বড় বড় শোনা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠান শেষের দিকে আপনি শেষ কথাটি বলেন। আমাকে এনসিপির নেতৃত্বরা যে এই যে কোটি টাকার গাড়িতে করে গণসংযোগ করতেছে, ঠিক আছে, ওনাদের বিরুদ্ধে যে বিভিন্ন ডিসি ওসি বিভিন্ন জায়গায় থ্রেট দেওয়া, এবং গতকালকে পর্যন্ত সাজ্জিদ দেখেন একজন ব্রিগেডিয়ার জেনারেল যে উনি থ্রেট দিচ্ছেন কে তাদের এনসিপির একজন, তাদের যে চর্চাদার তারা তো মাত্র নিউ বর্ন। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, দর্শক দেখছিলেন, দুঃখিত আমরা বাকি সবাইকে আর সময় দিতে পারছি না অনুষ্ঠানের শেষের দিকে। দর্শক দেখছিলেন, সময়ের সাথে কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। চলে এসেছে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।